আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান বাস্তবতায় রাশিয়ার নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরশনিক ব্যবহারের খবর শুধু একটি সামরিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ইউরোপীয় নিরাপত্তা কাঠামো, বৈশ্বিক কূটনীতি, শক্তির ভারসাম্য এবং যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন উত্থাপন করছে। এক রাতের অভিযানে রাশিয়া যখন শত শত ড্রোন ও বহু ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তখন সেই আক্রমণের মধ্যে ওরশনিকের অন্তর্ভুক্তি যুদ্ধের মানসিক ও কৌশলগত মাত্রাকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে ওরশনিক কি, কেন এটি গুরুত্বপূর্ণ, এর সামরিক ও রাজনৈতিক তাৎপর্য কি এবং এর ব্যবহার আন্তর্জাতিক ব্যবস্থায় কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এসব বিষয় বিশ্লেষণ জরুরি হয়ে উঠেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। রাশিয়ার ভাষায় হ্যাজেলনাট গাছ অর্থে নামকরণ করা হয় এই ক্ষেপণাস্ত্রটির। এটি একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10 পর্যন্ত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে এবং বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো প্রতিহত করা কার্যত অসম্ভব। রাশিয়ার বক্তব্য অনুযায়ী প্রচলিত নন নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করেও একাধিক ওরশেনিক ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আঘাত পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। যদিও এই দাবির বাস্তবতা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক রয়েছে, তবুও এটুকু স্পষ্ট যে ওরশেনিকের সম্ভাব্য গতি ও বহুমুখী ওয়ারহেড ক্ষমতা একে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রে পরিণত করেছে। 2024 সালের নভেম্বর মাসে ইউক্রেনের একটি কারখানায় আঘাত হানার মাধ্যমে ওরশেনিকের প্রথম ব্যবহার হয়েছিল বলে রাশিয়া দাবি করে। সেই সময় থেকে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবেও কাজ করছে। নতুন প্রযুক্তি ও অপ্রতিরোধ ক্ষমতার দাবি যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মনোবল দুর্বল করার একটি পরিচিত কৌশল। সাম্প্রতিক রাতের আক্রমণে ওরশেনিক ব্যবহারের ঘোষণা সেই মনস্তাত্ত্বিক চাপকে নতুন করে বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যখন রুশ গণমাধ্যম ও সামরিক ব্লগাররা দাবি করেন যে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লাভিভ অঞ্চলে একটি বড় ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগারে আঘাত এনেছে। তখন বিষয়টি শুধু সামরিক নয়, বরং জ্বালানি নিরাপত্তা ও ইউরোপীয় অর্থনীতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ওই রাতে রাশিয়া 242টি ড্রোন ও 36টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি ছিল মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেন সরাসরি একে ওরশনিক হিসেবে শনাক্ত না করলেও জানায় যে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অস্ট্রাখান অঞ্চলের কাপুস্তিন ইয়ার পরীক্ষা কেন্দ্র থেকে ছোড়া হয়েছে, যেটিকে ওরশনিকের সম্ভাব্য লঞ্চ সাইট হিসেবে ধরা হয়। এই তথ্য যুদ্ধের প্রযুক্তিগত দিকটি বুঝতে সাহায্য করে। কাপুস্তিন ইয়ার দীর্ঘদিন ধরেই সোভিয়েত ও পরবর্তীতে রুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত। সেখান থেকে বাস্তব যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ছোড়া মানে পরীক্ষামূলক ও বাস্তব ব্যবহারের মধ্যে থাকার সীমারেখা আরও ঝাপসা হয়ে যাচ্ছে। এই আক্রমণের ফলে কিয়েভে 4 জন নিহত ও অন্তত 22 জন আহত হওয়ার খবর আসে। নিহতদের মধ্যে একজন জরুরি চিকিৎসাকর্মী ছিলেন, যা যুদ্ধের মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। উদ্ধার কাজে নিয়োজিত 5 জন কর্মী আহত হন। বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। এসব তথ্য প্রমাণ করে যে উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহারের কৌশলগত বার্তা যতই বড় হোক না কেন, এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। যুদ্ধের এই বাস্তবতা আন্তর্জাতিক আইনের আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে, বিশেষ করে বেসামরিক অবকাঠামো ও উদ্ধার কর্মীদের সুরক্ষা নিয়ে। রাশিয়া এই হামলাকে প্রতিশোধমূলক বলে বর্ণনা করেছে। তারা দাবি করেছে যে এটি প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার জবাব। এই অভিযোগ ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয়ই অস্বীকার করেছে। এখানে তথ্যযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক দেখা যায়। আধুনিক যুদ্ধে সামরিক আঘাতের পাশাপাশি বর্ণনা লড়াইও সমান গুরুত্বপূর্ণ। কে আক্রমণকারী, কে প্রতিরোধকারী, কে আইন ভাঙছে, এই প্রশ্নগুলো আন্তর্জাতিক জনমত ও কূটনীতির সমর্থন নির্ধারণে বড় ভূমিকা রাখে। রাশিয়ার এই ব্যাখ্যা তার অভ্যন্তরীণ শ্রোতা ও কিছু আন্তর্জাতিক অংশীদারদের কাছে হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যায়।
এই হামলার সময় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নতুন করে শীতল হয়ে ওঠে। উত্তর আটলান্টিকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে। একই সঙ্গে সাবেক ও বর্তমান মার্কিন রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্য নিয়ে একটি কঠোর নিষেধাজ্ঞা প্যাকেজের প্রতি সমর্থন জানিয়েছেন। এই প্রেক্ষাপটে ওরেশনিকের ব্যবহার শুধু ইউক্রেনকে লক্ষ্য করে নয়, বরং ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতিও একটি বার্তা বহন করে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা এই হামলাকে ইউরোপের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ও ন্যাটো ইউক্রেন কাউন্সিলের অধিবেশন আহ্বানের কথা জানান। লাভিভ অঞ্চল ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত, ফলে সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পশ্চিমা জোটের জন্য একটি সতর্ক সংকেত। এটি প্রশ্ন তোলে, রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে সংঘাতের ভৌগোলিক ও কৌশলগত সীমা পরীক্ষা করছে, নাকি এটি কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের সুবিধা নেয়ার একটি প্রচেষ্টা? লাভিভের মেয়র আন্দ্রি সাদেভাই জানান, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত এনেছে এবং ক্ষেপণাস্ত্রটির গতি ছিল ঘণ্টায় প্রায় 13,000 কিলোমিটার। এই গতি তথ্যটি গুরুত্বপূর্ণ কারণ এটি রুশ দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ যে ওরশেনিক অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন। যদিও ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট ধরন তখনও তদন্তাধীন ছিল, তবুও এই বিবরণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে আনে। পশ্চিমা সহায়তায় ইউক্রেন প্যাট্রিয়ট সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, কিন্তু অতি দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখানে এখনও বড় চ্যালেঞ্জ। এখানে মূলত কৌশলগত ভারসাম্যের প্রশ্ন আসে। শীতল যুদ্ধের সময় থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এক পক্ষ নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করলে অন্য পক্ষ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। ওরশেনিকের মতো অস্ত্রের ব্যবহার সেই প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। যদি সত্যি এই ক্ষেপণাস্ত্র বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে থাকে, তবে তা ইউক্রেন যুদ্ধকে আরও বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিতে পারে এবং ন্যাটো দেশগুলোকে তাদের প্রতিরক্ষা নীতিতে পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। রাশিয়ার পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা আসে পুতিনের হুঁশিয়ারির মাধ্যমে। তিনি পশ্চিমকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে যদি রাশিয়ার ভেতরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তবে রাশিয়া ওরেশনিকের মতো অস্ত্র ইউক্রেনের মিত্রদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। এটি কার্যত একটি পরোক্ষ পারমাণবিক বা অত্যন্ত কৌশলগত হুমকি। যদিও ওরেশনিক প্রচলিত ওয়ারহেড বহন করলেও এর পারমাণবিক সক্ষমতা রয়েছে বলে রাশিয়া স্বীকার করেছে। ফলে এই হুঁশিয়ারি ন্যাটো রাশিয়া সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে তোলে। মানবিক দিক থেকে এই আক্রমণের প্রভাব গভীর। কিয়েভের বিভিন্ন জেলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, আগুন লাগে, মানুষ আতঙ্কে ঘর ছাড়ে। দিমিত্রো কার্পেনকোর মতো সাধারণ নাগরিকদের অভিজ্ঞতা যুদ্ধের পরিসংখ্যানের আড়ালে থাকা মানবিক গল্পগুলো তুলে ধরে। ভাঙা জানালা, জ্বলন্ত বাড়ি, আহত প্রতিবেশী, এসবই যুদ্ধের বাস্তবতা। তার বক্তব্য, রাশিয়া যা করছে তা প্রমাণ করে তারা শান্তি চায় না। এই অনুভূতি ইউক্রেনের সমাজে ক্রমশ গভীর হচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানুষের মানসিক স্বাস্থ্য, সামাজিক বন্ধন ও ভবিষ্যৎ প্রজন্মের উপর গভীর প্রভাব ফেলে। এই আক্রমণের সময়কালও গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন যে রাশিয়া শীতকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে। তীব্র শীতে রাস্তা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই চলাচল কঠিন হয়ে পড়ে। ইতিহাসে দেখা যায় শীতকাল অনেক যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। রাশিয়া অতীতে শীতকে কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করেছে, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। সব মিলিয়ে ওরশেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এটি প্রমাণ করে যে রাশিয়া শুধু জনসংখ্যার দিক থেকে নয়, প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক দিক থেকেও চাপ বাড়াতে চাইছে। একই সঙ্গে এটি পশ্চিমা জোটের জন্য একটি পরীক্ষা, তারা কতটা দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে থাকবে এবং কতটা ঝুঁকি নিতে প্রস্তুত। আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এটি একটি চ্যালেঞ্জ, কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর মৌলিক নীতিগুলোকে প্রশ্নবিদ্ধ করে।
ভবিষ্যতের দিকে তাকালে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট দেখা যায়। একদিকে পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সহায়তা দিতে পারে, যাতে ওরশেনিকের মতো হুমকি মোকাবেলা করা যায়। অন্যদিকে সংঘাতের এই উত্তেজনা কূটনৈতিক উদ্যোগকেও ত্বরান্বিত করতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে তার সম্ভাবনা কম। তৃতীয়ত, রাশিয়া যদি সত্যি ওরশেনিক বা অনুরূপ ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ায়, তবে যুদ্ধের পরিসর ও ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তিগত শক্তি প্রদর্শন কি রাশিয়াকে কৌশলগত সুবিধা দেবে, নাকি এটি আন্তর্জাতিকভাবে আরও একঘরে করে তুলবে? ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যেই একটি আঞ্চলিক সংঘাতের সীমা ছাড়িয়ে বৈশ্বিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ওরেশনিকের ব্যবহার সেই বাস্তবতাকে আরও নগ্নভাবে সামনে এনেছে। এই যুদ্ধের পরিণতি শুধু ইউক্রেন বা রাশিয়ার ভবিষ্যৎ নয়, বরং ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।